হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আমরা আমাদের প্রিভিয়াস ইন্ট্রোডাক্টরি ভিডিওতেই আলোচনা করেছিলাম যে নেক্সট আমরা পলিটি সিরিজ শুরু করব। ঠিক সেই কথা মতোই আমরা উপস্থিত হয়েছি তোমাদের পলিটি সিরিজ নিয়ে, অর্থাৎ ইন্ডিয়ান পলিটি, যেখানে আমরা কনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করব। ক্লাস শুরু করার পূর্বেই আমি আমাদের ইনস্টিটিউশন সম্পর্কে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন এখানে লেখা আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমি মেন যেটা বলবো এখান থেকে, যে আমরা কি কি কোর্স অফার করে থাকি, দ্যাট ইজ জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এছাড়াও আদার্স যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের অনেক কলেজ আর ইউনিভার্সিটি বিএর বিভিন্ন কোর্সের ভর্তির ক্ষেত্রে একটা প্রবেশিকা পরীক্ষা এন্ট্রান্স এক্সাম নিয়ে থাকে, আমরা সেটারই প্রিপারেশন করিয়ে থাকি। আমাদের এজেন্ডাগুলো কি কি, সে এই ক্লাসের মাধ্যমে তোমরা কি কি জানতে পারবে, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটিটা কি সে সম্পর্কে তোমরা জানতে পারবে। যদি ইন্ডিয়ান পলিটির কথা আমি বলতে চাই, এর বিভিন্ন টপিক রয়েছে। যদি অনেকে শুরু করে থাকে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্যাট দেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারপরে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অনেকে বরোড কনস্টিটিউশন বলে থাকে, যে এটা হচ্ছে ধার করা কনস্টিটিউশন। এর অনেক কারণ রয়েছে। হ্যাঁ, কেন বলা হয়ে থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি কি জিনিস কোথা থেকে বরোড করা হয়েছে, সেগুলো অনেকে পড়িয়ে থাকে। দেন তারপরে অনেকে শুরু করে প্রিয়াম্বেল। যদিও আজকের ক্লাসের টা আমি অন্যরকম ভাবে শুরু করতে চাই, আমি প্রিয়াম্বেল থেকে শুরু করতে চাই, অর্থাৎ যেটা প্রস্তাবনা। কারণ যেটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা অনেকটা হ্যাকটিক হয়ে যায়, অনেকে বুঝতে পারে না, অনেকে ক্লাস টুয়েলভে মডার্ন হিস্ট্রি অপ্ট করে না, সেই জন্য তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। সো আজকে ক্লাসটা শুরু করব ইন্ডিয়ান প্রিয়াম্বল, অর্থাৎ প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটার কি কনসেপ্টগুলো কি কি রয়েছে সেটা সেটা আমরা জানবো, কি কনসেপ্ট। দেন এর সিগনিফিকেন্সটা কি, এই যে প্রিয়াম্বল রয়েছে, প্রিয়াম্বলটা কি জন্য, অনেকে বলে থাকে যে প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ কনস্টিটিউশন, অনেকে বলে থাকে ইট ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন। হ্যাঁ, এটা সম্পর্কে আমরা জানবো। দেন রোল ইন ইন্ডিয়ান গভর্নেন্স, এটার রোলটা কি কি রয়েছে। দেন উইল ফাইনালি কনক্লুড দিস সেশন। ওকে, তো ক্লাস শুরু করার করবো, আমরা বলেছিলাম যে প্রিয়াম্বল দিয়ে। আজকের টপিক হবে প্রিয়াম্বল। যদিও প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন, অলরেডি ইট ইজ ডিসাইডেড ইন কেশবানন্দ ভারতী কেস, দ্যাট ইজ 1973, অর্থাৎ কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট বলেছিল সে প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন অ্যান্ড ইট ক্যান বি অ্যামেন্ডেড। যদিও আমরা এই বিষয়ে লেটার দেখবো। প্রিয়াম্বল যেহেতু পার্ট অফ কনস্টিটিউশন, সো আমরা ফার্স্ট উই শুড নো অ্যাবাউট কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনটা কি, কোন একটা দেশের সংবিধান কি সে সম্পর্কে আমরা জেনে নিই। Constitution is a compact document that comprises a number of articles. একটা document, compact document that comprises a number of articles, যেটা অনেক নাম্বার অফ আর্টিকেল অর্থাৎ আইন দিয়ে কম্প্রাইজেস হবে, স্পেসিফাইং হাউ স্টেট টু বি কনস্টিটিউট, একটা স্টেট, একটা দেশ কিভাবে চালিত হবে, অ্যান্ড হোয়াট নর্মস ইট শুড ফলো, এবং কি কি আদর্শ, কি কি আদর্শ এটা গ্রহণ করবে সে সম্পর্কে একটা আইনের বই বলতে পারো, সেটা আমরা কনস্টিটিউশন সম্পর্কে জানবো। কনস্টিটিউশন কি, ইজ আ ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। কোনো একটা দেশের কি হবে ফান্ডামেন্টাল ল। যদি আমি সিম্পলি সহজ ভাষায় বলতে চাই যে কনস্টিটিউশন কি, আ সেট অফ ফান্ডামেন্টাল রুলস দ্যাট ডিটারমাইন হাউ আ কান্ট্রি শুড রান। একটা ফান্ডামেন্টাল ল এমন একটা, অর্থাৎ এমন একটা ল, যে লয়ের দ্বারা কোনো একটা দেশ কিভাবে চালিত হবে, সেটা সেখানে কম্প্রাইজেস থাকবে, সেখানে রিটেন থাকবে। তো ইট উড আনরিটেন, যদিও এটা একটা আনরিটেন হতে পারে কনস্টিটিউশন, যেমন আমরা যদি ইউকের কনস্টিটিউশন দেখি সেটা আনরিটেন। যদি আমরা ইন্ডিয়ান অ্যান্ড ইউএস এর কনস্টিটিউশন দেখি, এটা রিটেন কনস্টিটিউশন। যদিও আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো পরের ক্লাসগুলোতে। কনস্টিটিউশন গিভ আস ফ্রেমওয়ার্ক অফ পলিটি, দ্য সো কল্ড ট্রিনিটি। ট্রিনিটিটা কি, এটা অনেক এক্সামের ক্ষেত্রে কোশ্চেন এসে থাকে যে ট্রিনিটি কি, সরি, দ্যাট ইজ লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। আমরা পরের ক্লাসগুলোতে জানবো যে লেজিসলেচার কি, অর্থাৎ লেজিসলেচারের কাজ হলো আইন তৈরি করা। এক্সিকিউটিভ কি অর্থাৎ শাসন ব্যবস্থা কি, সে সম্পর্কেও জানবো, যে যেটা ল হবে, লকে ইমপ্লিমেন্ট করা। অ্যান্ড জুডিশিয়ারি কি, অর্থাৎ ন্যায় ব্যবস্থা কি, সে সম্পর্কে আমরা ডিটেলস জানবো পরের ক্লাসগুলোতে। কনস্টিটিউট প্রোভাইডস দ্য নর্মস দ্যাট গভর্ন রিলেশনশিপ উইদিন ট্রিনিটি। এই যে কনস্টিটিউট কি প্রোভাইড করে, এই যে তিনটা ব্যবস্থা, তিনটা অর্গান রয়েছে, লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, এর মধ্যে কি সামঞ্জস্য বজায় রাখে, কার কি কাজ, কিভাবে কাজ চালিত হবে, একে অপরের কাজে যাতে হস্তক্ষেপ কেউ না করে সে সম্পর্ক কেন সুনিশ্চিত করে। কনস্টিটিউশন ডিটারমাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য সিটিজেন। সিটিজেন এবং স্টেটের কি কি রোল হবে, তাদের মধ্যে রিলেশনশিপ কি হবে সে সম্পর্কে কে সুনিশ্চিত করে, কনস্টিটিউশন। তাহলে আমরা কনস্টিটিউশন কি সে সম্পর্কে একটা বিস্তারিত জানতে পেয়ে গেলাম, একটা ইন্ট্রোডাকশন ব্রিফ। এবার যদি আমরা দেখতে চাই যে কনস্টিটিউশনে কতগুলো আর্টিকেল রয়েছে, অনেক ক্ষেত্রেই এই কোশ্চেনটা পরীক্ষায় চলে আসে যে যদি আমরা অরিজিনালটা দেখতে চাই আর প্রেজেন্ট দেখতে চাই, এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এইভাবে কনস্টিটিউশনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন, আর একটা হচ্ছে যে সরি, একটা আনরিজিড বলতে পারো।
অর্থাৎ যেই কনস্টিটিউশনটা সহজেই চেঞ্জ করা যাবে সেটা আনরিজিড, যেটা সহজেই চেঞ্জ করা যাবে না সেটা হচ্ছে রিজিড কনস্টিটিউশন। যদিও ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি আমরা দেখতে যাই এটা হচ্ছে মিক্সড, যদিও লেটার ক্লাসগুলোতে আমরা সবকিছু সম্পর্কে জানতে পারবো। তাহলে আর্টিকেল প্রথমে অরিজিনাল কনস্টিটিউশনে কতগুলো আর্টিকেল ছিল? 395, 395টি আর্টিকেল ছিল, বাট অ্যামেন্ডমেন্টের দ্বারা এখন কতগুলো আর্টিকেল রয়েছে? 448। এই দুটোই কোশ্চেন এক্সামে এসে থাকে, তো তোমরা এগুলো নোট ডাউন করে নাও। প্রথমে প্রিভিয়াসলিতে কতগুলো পার্ট ছিল? 22টা, এখন কয়টা? 25টা। কতগুলো শিডিউল রয়েছিল? 8টা শিডিউল, এখন শিডিউল কটা? 12টা শিডিউল। এবং এটা কোশ্চেন অনেক এক্সামেই এসে থাকে যে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, যদিও বিভিন্ন অ্যামেন্ডমেন্ট নিয়ে আলাদা ক্লাস আমরা রাখবো, যে বর্তমানে 105টা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে কনস্টিটিউশনে, যেগুলো ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট সেগুলো সম্পর্কে আমরা নেক্সট আলোচনা করব। ওকে, দেন উই শুড মুভ টু নেক্সট প্রিয়াম্বল। তাহলে প্রিয়াম্বল কি? এটা একটা প্রিফেস বলতে পারো কোনো কনস্টিটিউশনে। দ্য টার্ম প্রিয়াম্বল রেফার্স টু দ্য ইন্ট্রোডাকশন। এটা কি? একটা ইন্ট্রোডাকশন। যে কোনো বইয়ের আমরা দেখতে চাই প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকে, যেটা সামারি হিসাবেও দেওয়া থাকে, অনেকটা প্রিফেস বলতে পারি, সেটা হচ্ছে প্রিয়াম্বল। ইন্ডিয়ান কনস্টিটিউশনও তার ব্যতিক্রম না, ঠিক তার সেরকমই একটা প্রিফেস রয়েছে যেটাকে আমরা প্রিয়াম্বল বলে থাকি, যেখান থেকে আমরা জানতে পারবো যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মূল বিষয়গুলো কি কি, এর মূল বিষয়বস্তু, এর আদর্শগুলো কি কি, অ্যাসপিরেশন কি, আইডিয়ালস কি, এ সম্পর্কে আমরা প্রিয়াম্বল থেকে জানতে পারবো। নেক্সট যদি আমরা বলতে চাই যে প্রিয়াম্বল কোথা থেকে নেওয়া হয়েছে, এই প্রিয়াম্বল কনসেপ্টটা প্রথমেই যেটা ছিল সেটা ইউএসএ তে ছিল। ইউএসএ থেকে এটা বরোড করা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে। এটা কোশ্চেন এসে থাকে যে প্রিয়াম্বল কোথা থেকে বরো করা হয়েছে, তাহলে আমরা কি বলবো? ইউএস এর কনস্টিটিউশন থেকে প্রিয়াম্বল বরো করা হয়েছে। ওকে, যেটা আমি আগেই বললাম যে এটা প্রিয়াম্বল কোথা থেকে বরোড করা হয়েছে? ইউএস এর কনস্টিটিউশন থেকে। ইট ইজ আ প্রিফেস অফ কনস্টিটিউশন। সিম্পলি উই ক্যান সে প্রিয়াম্বল ইজ আ প্রিফেস অফ কনস্টিটিউশন। যদিও অনেকে এটাকে বিভিন্নভাবে আখ্যায়িত করে থাকে, যেমন অনেকে বলে থাকে এটি, যেমন কে মুন্সি এটাকে বলেছে হরোস্কোপ অফ কনস্টিটিউশন, যেমন এন নানি পালকিওয়ালা, দ্য ফেমাস জুরিস্ট ইউ ক্যান সে, or lawyer, the identity of constitution. preamble is identity of constitution। তাহলে কি যে প্রিয়াম্বল কি? আইডেন্টিটি অফ কনস্টিটিউশন। যেমন ঠাকুরদাস ভার্গব কি বলেছে? দ্য সোল অফ কনস্টিটিউশন। যেমন কনস্টিটিউশনে কি? এটা আত্মা, সংবিধানের আত্মা হিসাবে আখ্যায়িত করেছে কে? ঠাকুরদাস ভার্গব। অনেক পরীক্ষা থেকে এই ধরনের শর্ট কোশ্চেন এমসিকিউ হিসাবে চলে আসে। ইন বেরুয়ারি কেস, সুপ্রিম কোর্ট প্রিয়াম্বল said preamble is a part of constitution। in বেরুয়ারি কেসে সুপ্রিম কোর্ট কি বলেছিল? যে প্রিয়াম্বল is a part of constitution। অনেক আগে থেকে এই ডিসকাশনটা চলে আসছিল যে প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন অর নট। 1960 সালে সুপ্রিম কোর্ট ডিসিশন দেয় যে প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ কনস্টিটিউশন, অর্থাৎ প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট না। এটা কোন কেস দ্বারা জানতে পারি আমরা? কত সালে এটা ডিসিশন দিয়েছিল সুপ্রিম কোর্ট? ইন বেরুয়ারি কেস। এগুলো তোমরা শর্ট কোশ্চেন হিসাবে মনে রাখবে। ইনিশিয়ালি ইট ওয়াজ আ পার্ট, নট পার্ট অফ কনস্টিটিউশন। ইন বেরুয়ারি কেস আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট বলে দিল যে প্রিয়াম্বল নট আ পার্ট অফ কনস্টিটিউশন। দেন আমরা দেখবো 1973 সালে যে ইন কেশবানন্দ ভারতী কেস, সুপ্রিম কোর্ট সেড দ্যাট প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন। আর যদি আমরা লেটার দেখতে চাই, পরে দেখবো যে এবং এটা কি? সরি, প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন ইন কেশবানন্দ ভারতী কেস অ্যান্ড বেসিক স্ট্রাকচার বাই দ্য সেম কেস। অর্থাৎ কি? আমরা যদি বলতে যাই বেসিক স্ট্রাকচার কি, অর্থাৎ এমন কিছু স্ট্রাকচার দ্যাট ক্যান নট বি অ্যামেন্ডেড। সংবিধানে এমন কিছু জিনিস রয়েছে যেটা অ্যামেন্ড করা যায় না, সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এটা বেসিক স্ট্রাকচারটা কি সুপ্রিম কোর্ট ক্লারিফাই করেনি, টাইম বাই টাইম বিভিন্ন কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট ক্লারিফাই করেছে যে বেসিক স্ট্রাকচারগুলো কি কি। ঠিক তেমনই এই বেসিক স্ট্রাকচারটা ইন্ট্রোডিউস কবে করা হয়েছিল? সেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল 1973 ইন কেশবানন্দ ভারতী কেস। এটাও শর্ট কোশ্চেন হিসাবে আসে, তো তোমরা এটা মনে রাখবে। তাহলে প্রিয়াম্বলের যদি আমরা নেচারটা দেখতে চাই, নেচারটা কেমন হবে প্রিয়াম্বলে? ইট ইজ নট জাস্টিসেবল ইন নেচার। এটা নন জাস্টিসেবল, অর্থাৎ কেউ যদি প্রিয়াম্বলে কোনো কিছু ভায়োলেট করে তার ক্ষেত্রে লিগালি তো কেস হতে পারে, সুপ্রিম কোর্ট রায় নিতে পারে, কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে গিয়ে কেস করতে পারবে না বা কোর্টে আপিল করতে পারবে না। অনেকেই প্রিয়াম্বলকে বলে রেখেছে, যেমন সুপ্রিম কোর্টই বেরুবারি কেসে বলেছিল প্রিয়াম্বল কি? কি টু আনরেবেল মাইন্ড দ্য ফ্রেমার্স অফ কনস্টিটিউশন। তো দ্যাট ইজ আ শর্ট নোট অ্যাবাউট প্রিয়াম্বল। দেন মুভ টু দ্য প্রিয়াম্বল। এই প্রিয়াম্বলটা সবাই আমরা দেখেছি অনেক বইয়ের পিছনে, অনেক বই না, সব বইয়ের এক বা দুটো পেজ বাদ দিয়ে এটা মেনশন থাকে। সো এখানে আমরা কি লেখা আছে দেখে নিই। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved the constitution into a sovereign, secular, socialist, democratic republic and to secure to all its citizen। এবং এই যে ফিচার্স গুলো রয়েছে এগুলো সব সিটিজেন এর কাছে যাতে সিকিউর ভাবে থাকে। জাস্টিস কি প্রকারে থাকবে? জাস্টিস কি হবে? আমরা এক এক করে লেটার স্লাইড গুলোতে ডিসকাশন করবো, এগুলো ব্রিফ ভাবে এলাবোরেট করবো সবগুলো টার্ম। জাস্টিস কি কি হবে? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। লিবার্টি কি কি হবে? লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ারশিপ। ইকুয়ালিটি কি ধরনের হবে? ইকুয়ালিটি অফ অপরচুনিটি অ্যান্ড
to promote among them all fraternity key, assuring the dignity of individual and the unity and the integrity of the nation. In our Constitution Assembly, the 26th day of November 1949, to hereby adopt, enact and ourselves this Constitution. So আমরা যদি দেখতে চাই, এখান থেকে অনেক শর্ট কোশ্চেন এমসিকিউস তোমরা, আমি যদিও লাস্ট স্লাইডগুলোতে দেখাবো তোমাদের কি ধরনের কোশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করে। ইভেন প্রিভিয়াস ইয়ারেই দুটো কোশ্চেন এখান থেকে এই প্রিএমবেলের এইটুকু পার্টের মধ্যে থেকে জিজ্ঞাসা করেছিল। সো এখানকার মেন ইম্পর্টেন্ট জিনিস কি, যে সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই পাঁচটা টার্ম তোমরা মনে রাখবে। অ্যান্ড আর অ্যাসপিরেশন কি, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এই চারটা টার্ম তোমাদেরকে মনে রাখতে হবে। আর কি কি মনে রাখতে হবে, যে সংবিধান কবে কমেন্স করা হয়েছিল, কবে অ্যাডপ্ট করা হয়েছিল। তাহলে যদি আমরা অ্যাডপ্টেশনের কথা বলি, ওর এনাক্টমেন্ট সরি কমেন্সের কথা বলি, যে কবে অ্যাডপ্ট করা হয়েছিল, অ্যাডপ্টেশনের কথা বলি, অর্থাৎ কবে সংবিধান গৃহীত হয়েছিল, দ্যাট ইজ 26 নভেম্বর 1949, অর্থাৎ 26শে নভেম্বর 1949 সালে এটা অ্যাডপ্ট করা হয়েছিল। অ্যান্ড এটা কমেন্স কবে করা হয়েছিল, অর্থাৎ কবে থেকে এটা মানে কার্যকর শুরু করা হয়েছিল, সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950 সাল থেকেই এটা কার্যকরী হয়। আমরা যদি প্রিএমবেলের কথা বলে থাকি, প্রিএমবেলের পার্টগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আইডিয়ালস অ্যান্ড অ্যানাদার ইজ অ্যাসপিরেশন। তাহলে আইডিয়ালসগুলো কি কি, এই যে প্রিএমবেল রয়েছে, প্রিএমবেলের আইডিয়ালসগুলো কি কি এক এক করে যদি আমরা দেখতে চাই, তাহলে ফার্স্ট দেখবো কি সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। অ্যান্ড অ্যাসপিরেশন কি কি, অনেক এক্সামে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, হোয়াট আর দ্য আইডিয়ালস অফ প্রিএমবেল। প্রিএমবেলের আইডিয়ালসগুলো কি কি, ধরে নাও এখানে সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অপশনটা থাকলো, রিপাবলিক থাকলো না, বা বাকি যে কোনো পাঁচটার মধ্যে তিনটা থাকলো অপশন, একটা থাকলো না, একটা ধরনের আলাদা কিছু দিয়ে দিল এর মধ্যে, তোমাকে সেখান থেকে খুঁজে বার করতে হবে এর মধ্যে ডিসিমিলারিটি কোনটা রয়েছে। অ্যাসপিরেশন কি, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। যদিও এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই তোমরা দেখতে যাও তাহলেই পেয়ে যাবে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটির জায়গায় এখানে অন্য কিছু একটা টার্ম দিয়ে দিয়েছিল, তোমাদের আইডেন্টিফাই করতে হতো। দেন অ্যামেন্ডমেন্ট। প্রিএমবেল, যদি আমরা দেখলাম প্রিভিয়াস একটা কেসের মাধ্যমে যে প্রিএমবেল ইজ নট আ পার্ট অফ কনস্টিটিউশন, যদি প্রিএমবেল ইন বেরুবারি কেস 1960, যে প্রিএমবেল পার্ট নয় কনস্টিটিউশনে, তাহলে এটা কি অ্যামেন্ডমেন্ট করা যাবে না, যদি পার্ট হয় তাহলেই অ্যামেন্ডমেন্ট করা যাবে। সেই জন্য 1973 থেকে কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট ডিসিশন দেয় যে ইট ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন অ্যান্ড বেসিক স্ট্রাকচারও তখনই ইন্ট্রোডিউস করা হয়েছিল। সো যেহেতু পার্ট অফ কনস্টিটিউশন হয়ে গেল, সেই জন্যই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমরা দেখবো 1976-এ। ঠিক আছে, তাহলে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে হয়েছিল, 42nd 1976-এ। এখানে কিছু টার্ম ইন্ট্রোডিউস করা হয়েছিল প্রিএমবেলে, সেগুলো কি কি, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এসএসটি হিসাবে আমরা এটাকে মনে রাখি, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। সো এটাকে মনে রাখবে, এটা কোশ্চেনে আসে যে 42nd অ্যামেন্ডমেন্টের দ্বারা কি কি অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। তো আমরা মনে রাখবো যে এসএসটি ইনক্লুডিং হয়েছিল কোথায়, প্রিএমবেলে। প্রিএমবেল ক্যান বি অ্যামেন্ডেড, যদিও আমি এটার বিষয়ে বিস্তারিত ডিটেলস বলে দিয়েছি, অলরেডি ডিসকাসড। এটা মনে রাখবে। এসআর বোমাই কেস, সুপ্রিম কোর্ট সেড প্রিএমবেল ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন। তাহলে প্রিএমবেলটাও একটা বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন। আর কি বললাম, বেসিক স্ট্রাকচার ক্যান নট বি অ্যামেন্ডেড, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করা যাবে না। এটা কোন কেসের মাধ্যমে হয়েছিল, এসআর বেরুবারি, সরি এসআর বোমাই কেস 1994। ওকে, মুভ টু দ্য নেক্সট স্লাইড। আমরা দেখে নিই এক এক করে আইডিয়ালস গুলো কি কি। এবার দেখবো কি সভারেন। সভারেন দ্যাট ইজ কি, আনকন্ট্রোল অ্যান্ড আনলিমিটেড পাওয়ার অফ স্টেট, অর্থাৎ সার্বভৌম কি, কোন একটা দেশ যে সার্বভৌম, আমরা কি বুঝি এর মাধ্যমে, এর মাধ্যমে এটাই বুঝি যে আনকন্ট্রোল অ্যান্ড আনলিমিটেড পাওয়ার অফ স্টেট। ইন্ডিয়া while taking its decision does not recognize any other power externally and internally। তাহলে তার মানে এটা কি, আমরা অনেক ক্ষেত্রে এই কোশ্চেনটা দেখে থাকি যে গ্লোবালাইজেশন এফেক্ট করে সভারেনিটির উপরে। এটা অনেক ক্ষেত্রে ক্লাস 12-এর কোশ্চেনে এসে থাকে, এবং অনেকের কলেজের সেমিস্টার এক্সামও এই কোশ্চেনটা এসে থাকে যে ডাজ গ্লোবালাইজেশন এফেক্ট ইন ইন্টারনাল পলিটিক্স অর সভারেনিটি অফ এনি কান্ট্রিজ অর এনি স্টেট। এই বিষয়টা সম্পর্কে যদি তোমরা কোনো কোশ্চেন, কোনো অ্যান্সার যদি কারো দরকার হয়, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আমরা সেগুলো প্রোভাইড করবো। আর যদি কারো কোনো পার্সোনালি কোনো কিছু দরকার থাকে, কোনো নোটসের দরকার থাকে, তাহলে আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে এর মধ্যে, এপিজে ইসি, এর মাধ্যমে তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারো। সেখানেও আমরা বিভিন্ন ধরনের নোটস এবং কি ম্যাগাজিন, সবকিছু স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করে থাকি। সো আমরা বুঝতে পারলাম সভারেনটা কি, যে কোনো একটা দেশ এমন একটা পাওয়ার যেটা তার যে ডিসিশন, এক্সটার্নাল এবং ইন্টারনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো বাইরের কোনো দেশ তাকে প্রভাবিত করতে পারবে না, সেটাই বলবো কি সার্বভৌম, অর্থাৎ সভারেন। সোশ্যালিস্ট কি, মেন্স অফ প্রোডাকশন ইজ কন্ট্রোল বাই দ্য স্টেট। যদিও আমরা এখন দেখতে যাই, তাহলে দুই প্রকারের স্টেট আমরা দেখবো, একটা হচ্ছে সোশ্যালিস্ট স্টেট অ্যান্ড আদারটা কি, আর একটা হচ্ছে ক্যাপিটালিস্ট স্টেট। স্টেট ইজ দ্য মেইন এজেন্সি অফ ডিস্ট্রিবিউশন অফ গুডস। যদি আমরা ইন্ডিয়ান সোশ্যালিজম দেখতে চাই, তাহলে এটা একটু অন্য ধরনের, যেটাকে ফ্যাবিয়ান সোশ্যালিজম অর ইন্ডিয়ান মডেল অফ সোশ্যালিজম বলা হয়ে থাকে, যেখানে কি দেখবো আমরা, পাবলিক সেক্টর দেখবো
অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট সেক্টরও দেখবো। এই পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর মিলেই কি হবে, মিক্স ইকোনমি, যদিও এগুলো ইকোনমিক টপিক। তাহলে সোশ্যালিস্ট প্রিন্সিপাল ইন কনস্টিটিউশন ইন ইন্ডিয়া, দ্যাট ইজ উই ক্যান সে আর উই ক্যান কনসিডার ইট ইজ ফ্যাবিয়ান সোশ্যালিজম। তাহলে ইন্ডিয়ান সোশ্যালিজমের বৈশিষ্ট্যটা কি? হ্যাঁ, যদি আমরা আর্টিকেলে দেখতে চাই এর বৈশিষ্ট্যটা, তাহলে আর্টিকেল 19B এটা কি বলা হয়েছে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। 39B কি বলে, যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, যত সমস্ত রিসোর্স রয়েছে তার ইকুয়ালি অর্থাৎ সমানভাবে ডিস্ট্রিবিউশন হবে সমস্ত জনগণের মধ্যে। অ্যান্ড 39C কি বলেছে, প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইন্টু ফিউ হ্যান্ডস, যাতে সমস্ত যে ধন সম্পদ সেটা কোনো মানে খুব কম সংখ্যক মানুষের কাছে কনসেন্ট্রেশন না থাকে। অ্যাচিভিং সোশ্যালিস্টিক গোল থ্রু ডেমোক্রেটিক প্রিন্সিপাল, দ্যাট ইজ ফেবিয়ান সোশ্যালিজম, এটাকে ফেবিয়ান সোশ্যালিজম বলে। তাহলে ইন্ডিয়ান সোশ্যালিস্ট প্রিন্সিপালটা কি, যে 39B and C বলা হয়েছে যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, যে সমস্ত রিসোর্স রয়েছে তার ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হবে সবার মধ্যে। অ্যান্ড কি হবে, প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইন্টু ফিউ হ্যান্ডস, যাতে কোনো খুব কম সংখ্যক মানুষের কাছে খুব বেশি পরিমাণে ওয়েলথ কনসেন্ট্রেশন না থাকে, সেটাও স্টেট দেখবে। তাহলে ইন্ডিয়ান সোশ্যালিস্টিক প্রিন্সিপালে কিছু আমরা যদি এক্সাম্পল নিতে চাই, তাহলে সেটা কি হবে, যেমন ন্যাশনালাইজেশন অফ ব্যাংক, এটা কত সালে করা হয়েছিল তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, যদিও প্রিভিয়াসলি ন্যাশনালাইজেশন অফ ব্যাংক ছিল না ইন্ডিয়াতে। যেমন ট্যাক্সেশন সিস্টেম, ল্যান্ড সিলিং, এগুলো সবকিছুই কিসের এক্সাম্পল, সোশ্যালিস্ট প্রিন্সিপালের এক্সাম্পল। ওকে, মুভ টু দ্য নেক্সট স্লাইড। আশা করি নেক্সট আমরা দেখবো কি, সেকুলারিজম। তাহলে সেকুলারিজম ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স সেকুলারিজম। যেমন আমরা ওয়েস্টার্ন দেশে যদি সেকুলারিজম দেখতে চাই, তারা ঠিক সেকুলারিজম টার্মটা তারা অন্যভাবে নেয়, তারা হচ্ছে এন্টি রিলিজিয়াস। বাট ইন্ডিয়া কি নন রিলিজিয়াস কান্ট্রি, অর্থাৎ ইন্ডিয়ার নিজস্ব কোনো ধর্ম নেই। সেকুলারিজম ইন ইন্ডিয়া মিনস ইকুয়াল ট্রিটমেন্ট অফ অল রিলিজিয়াস বাই দ্য স্টেট, অর্থাৎ স্টেট ইকুয়াল ট্রিটমেন্ট বাই স্টেট, মানে সমস্ত ধর্মকে ইকুয়াল ভাবে ট্রিট করে ইন্ডিয়ান যেটা সেকুলারিজম। এই যে সেকুলারিজম টার্মটা প্রিভিয়াসলি কনস্টিটিউশনে ছিল না, এটা ইনক্লুডিং করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা 1976। অলরেডি আমি যেটা ডিসকাস করেছি, সেখানে এসএসআই ইনক্লুডিং করা হয়েছিল। সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি টার্মটা হবে neither India's constitution nor its law define the relationship between religion and state. সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা ডিফাইন করে না যে রিলেশনশিপ বিটুইন রিলিজন অ্যান্ড স্টেট আর রিলিজনের মধ্যে রিলেশনশিপ কি রয়েছে এই সম্পর্কে তেমন কিছু বিস্তারিতভাবে আলোচনা করে না। আমরা যদি ফান্ডামেন্টাল রাইট দেখি, সেখানে 25 থেকে 28 নম্বর ফান্ডামেন্টাল রাইট আমরা দেখবো, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম। সেখানে সেকুলারিজম সম্পর্কে আমরা ভীষণ দেখবো যখন ফান্ডামেন্টাল রাইট আমরা ডিসকাশন করবো। অল রিলিজিয়ান্স আর ইকুয়াল ইন ইন্ডিয়া, অল রিলিজিয়ান্স আর ইকুয়াল, এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলারিজম। নেক্সট উই মুভ টু দ্য ডেমোক্রেটিক। যদি ডেমোক্রেসি আমরা দেখতে চাই, তাহলে ডেমোক্রেসি কি এ সম্পর্কে ইউএস এর ফর্মার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তেনার একটা ফেমাস উক্তি রয়েছে যে ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের যেটা শাসন সেটা হচ্ছে ডেমোক্রেসি। আর ডেমোক্রেসি এই যে বেসড অফ ডক্ট্রাইন পপুলার সভারেনিটি। পপুলার সভারেনিটি কি, অর্থাৎ যখন যেটা আমরা ভোটের মাধ্যমে নিজস্ব গভর্নমেন্ট, অর্থাৎ যে এমপি এমএলএ সমস্ত কিছু ভোট, পঞ্চায়েত ভোট আমরা লক্ষ্য করে এসেছি যে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে সে ভোটে জিতবে এবং তারাই আমাদেরকে শাসন করবে। ডেমোক্রেসি যদিও দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, একটা ইনডিরেক্ট ডেমোক্রেসি। তাহলে ডিরেক্ট ডেমোক্রেসি কোথায় রয়েছে সেটা আমরা দেখতে পাবো কি, সুইজারল্যান্ডে। এটা অনেক ক্ষেত্রে শর্ট কোশ্চেনে এসে থাকে, ডিরেক্ট ডেমোক্রেসি কোথায় লক্ষ্য করা যায়। যখন আমরা ডেমোক্রেসি চ্যাপ্টার ডিটেলস পড়বো, তখন আমরা ডিরেক্ট ডেমোক্রেসির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট আমাদেরকে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিচ্ছি। ইন ইনডিরেক্ট ডেমোক্রেসি, অন দ্য আদার হ্যান্ড, রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড। যেমন ইন্ডিয়াতে আমরা দেখেই থাকি, আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে ইলেক্ট করি, যে সব থেকে বেশি ভোট পায় সে ভোটে জয়লাভ করে। ঠিক এটাই রয়েছে এখানে, তেমন বিস্তারিত কিছু নেই। আর এটা এনসিআর কিভাবে করা হয়েছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ বা ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ রাইট টু ভোট, যেটা আমাদের পলিটিক্যাল রাইট রয়েছে, আমরা ভোট দিতে পারি, ভোট দানের মাধ্যমে আমাদের যে ক্যান্ডিডেট তাকে আমরা এনসিওর করতে পারি। আর যেটা বললাম, গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আর এগুলো কি কি মাধ্যমে পাওয়া যেতে পারে, যেমন আরটিআই, হ্যাঁ আরটিআই 2005, ই গভর্নেন্স, অ্যাক্টিভ সিভিল সোসাইটি, রেসপন্সিবিলিটি মিডিয়া, অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, এই সমস্ত কিছুর মাধ্যমেই একটা যে ট্রু ডেমোক্রেটিক গভর্নমেন্ট সেটার ফর্ম করতে পারি। নেক্সট আমরা কি দেখবো, এর আইডিয়ালস রয়ে গেল রিপাবলিক। এবার রিপাবলিক যদি দেখতে চাই, সিম্পলি উই ক্যান সে রিপাবলিক, যেখানে হেড অফ দ্য স্টেট অ্যান্ড হেড অফ দ্য গভর্নমেন্ট দুটোই আলাদা হবে। যেমনটা আমরা আর কোথায় দেখতে চাই, যেমন ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম আমরা দেখি, সেখানে মোনার্কি রয়েছে, হেড অফ দ্য স্টেট, আর হেড অফ দ্য গভর্নমেন্টকে প্রাইম মিনিস্টার। ঠিক ইন্ডিয়াতে কি রয়েছে, হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড, যে আমাদের হেড অফ দ্য স্টেট তিনি কে, আমাদের প্রেসিডেন্ট। বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছে সেটা তোমরা, আর কততম প্রেসিডেন্ট সেটা তোমরা কমেন্ট করে জানাবে।
ইলেক্টেড পর কত 5 বছরের জন্য টার্ম ইলেক্টেড হয়, বাট যেটা ইউকেতে রয়েছে সেখানে কি, সেখানে মোনার্কি রয়েছে, সেখানে টার্ম এনসিওর নেই কোনো কিছু। আরেকটা কি, প্রেসিডেন্ট ইজ নমিনাল হেড অফ দ্য স্টেট, প্রেসিডেন্ট নমিনাল হেড হবে, যদিও এটা ভোটের মাধ্যমে ইলেক্টেড হয়, বাট এটা ডিরেক্ট ভোট না। অন্যভাবে যারা এমপি এমএলএ রয়েছে তারা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে পার্টিসিপেট করে, সিম্পল জনগণ আমরা পার্টিসিপেট করতে পারি না। ইন পিএম ইজ হেড অফ দ্য গভর্নমেন্ট, আর হেড অফ দ্য গভর্নমেন্ট কে হবে, সেটা হবে পিএম, আমাদের প্রাইম মিনিস্টার, যেটা ডিরেক্ট ভোটের মাধ্যমে আমরা ইলেক্ট করে থাকি। এবার দেখবো আমরা প্রিয়াম্বেলকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা দেখেছিলাম আইডিয়ালস কি প্রিয়াম্বেলের, আরেকটা দেখেছিলাম অ্যাসপিরেশন। এবার আমরা দেখবো এর অ্যাসপিরেশন গুলো কি কি। ফার্স্ট অ্যাসপিরেশন জাস্টিস, জাস্টিস কি, গিভিং পিপল হোয়াট দে ডিজার্ভ, জনগণকে সেটাই দেওয়া যেটা তারা ডিজার্ভ করে, সেটা হচ্ছে সিম্পলি উই ক্যান সে জাস্টিস। উই হ্যাভ কম্প্রিহেন্সিভ ফর্ম অফ জাস্টিস, ইন্ডিয়াতে যেটা জাস্টিস রয়েছে সেটা অনেকটা কম্প্রিহেন্সিভ ফর্ম রয়েছে। এবার কি কি জাস্টিস ইন্ডিয়ান কনস্টিটিউশন এনসিওর করে থাকে, জাস্টিস হচ্ছে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। এগুলো কি কি এবার এক এক করে দেখে নিই। সোশ্যাল জাস্টিস, সোশ্যাল জাস্টিস মানে কি, সামাজিক ন্যায়, অর্থাৎ এটা কোথায় রয়েছে, আর্টিকেল 14 to 18। আমরা যদি ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 14 to 18 দেখি, তাহলে এখানেই দেখবো সোশ্যাল জাস্টিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার ইকোনমিক জাস্টিস যেটা আমি বললাম যে 39 বি অ্যান্ড সি এবং আর্টিকেল 16, এগুলোতে কি কি সম্পর্কে, আর্টিকেল 16 অর্থাৎ রাইট টু এমপ্লয়মেন্ট, রাইট টু জব, এই সম্পর্কে ডিটেলস এখানে রয়েছে। মাইনরিটিরা রিজার্ভেশন পাবে না, সমস্ত কিছু সম্পর্কে রয়েছে আর্টিকেল 16 অ্যান্ড 39 বি অ্যান্ড সি অলরেডি ডিসকাস করলাম। এখানে কি রয়েছে, ইকোনমিক জাস্টিস সম্পর্কে। আরেকটা কি, পলিটিক্যাল জাস্টিস, রাইট টু ভোট। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা না, বাই মিস্টেক, এটা আগে তোমরা লিখেও না, এখানে রাইট টু ভোট কমেন্ট করে জানাবে কত নম্বর আর্টিকেলে রয়েছে। যদিও প্রিভিয়াসলি আমি ডিসকাশন করলাম কত নম্বর আর্টিকেলে, 326 নম্বর আর্টিকেলে রাইট টু ভোট, দ্যাট ইজ আওয়ার পলিটিক্যাল রাইট। ওকে, মুভ টু দ্য নেক্সট স্লাইড। আশা করি বুঝতে পারছো সবাই, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। অ্যান্ড লিবার্টি, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। কিসের কিসের লিবার্টি, লিবার্টি অফ এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ, এই সমস্ত কিছু লিবার্টি অর্থাৎ স্বাধীনতা দিয়ে থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যেটা একটা ফান্ডামেন্টাল রাইট, সেটা আমরা কত নম্বর আর্টিকেলে দেখবো, আর্টিকেল 19(1)(a)। যখন ফান্ডামেন্টাল রাইট পড়বো আমরা তখন এই সমস্ত ডিটেলস দেখবো। লিবার্টি অফ বিলিফ অ্যান্ড ফেথ, বিলিফ অ্যান্ড ফেথ কি, সেটা হচ্ছে একই, right to religious freedom. The term liberty means the absence of restraint, অর্থাৎ লিবার্টি মিন্স কি, সিম্পলি উই ক্যান সে দ্য অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্টস, অর্থাৎ কোনো কিছু বাধা থাকবে না অন দ্য অ্যাক্টিভিটি অফ ইন্ডিভিজুয়াল। যখন কেউ কোনো কিছু অ্যাক্টিভিটি করবে তার ক্ষেত্রে কোনো বাধা নেই, সেটাই সিম্পলি উই ক্যান সে লিবার্টি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রোভাইডিং অপরচুনিটি ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। আরেকটা লিবার্টি মানে কি, সিম্পলি উই ক্যান সে যে আমরা কোনো কিছু ওয়ার্ক করবো সেক্ষেত্রে আমাদের কোনো বাধা থাকবে না, নিজের ইচ্ছা মতো সব কাজ করতে পারবো, সেখানে স্টেট কোনো ফোর্স বা বল প্রয়োগ করবে না। আর স্টেট আরেকটা কি, আমাদের ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা রাস্তা প্রোভাইড করবে। এটা হচ্ছে লিবার্টি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন সেট। এবার রয়েছে ইকুয়ালিটি। আমরা যদি দেখতে চাই ইকুয়ালিটি কি, অল আর ইকুয়াল ইন দ্য আইস অফ ল। আর ইকুয়াল অফ স্ট্যাটাস, ইকুয়ালিটি দুই প্রকারে দেওয়া হয়ে থাকে, একটা হচ্ছে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস আর একটা হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি, যেটা আর্টিকেল 16 আমি অলরেডি বললাম। আর ইকুয়ালিটি অফ স্ট্যাটাস সেটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস, আর্টিকেল 17 রাইট এগেনস্ট আনটাচেবিলিটি, অর্থাৎ এটা একটা ফান্ডামেন্টাল রাইট যেটা অ্যাবসলিউট প্রকারে আমরা পেয়ে থাকি, একমাত্র ফান্ডামেন্টাল রাইট যেটা অ্যাবসলিউট। ইকোনমিক স্ট্যাটাস অ্যান্ড পলিটিক্যাল, এগুলো নেক্সট ফার্দার যখন ডিটেলস অ্যানালাইসিস করবো, ডিটেলস ডিসকাশন করবো তখন আলোচনা করবো। এবার হচ্ছে ফ্র্যাটার্নিটি কি, ব্রাদারহুড, অল অফ আস আর দ্য সান অ্যান্ড ডটার অফ সেম সয়েল, অর্থাৎ কি, ব্রাদারহুড অর্থাৎ বোধ, সিম্পলি বুঝতেই পারছো ভ্রাতৃত্ববোধ মানে কি, দিস ব্রিংস ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, অর্থাৎ আমরা ভারতের বিভিন্ন যে 28টা রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, সমস্ত কিছু রয়েছে, রিজিওনালিজমের উপরে গিয়ে আমরা একে অপরের সবাই ভাই ভাই, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, এটারই বিলিভ করা, এটা হচ্ছে ফ্র্যাটার্নিটি, সিম্পলি উই ক্যান সে। আর যেটা আমরা বললাম যে আমি কোশ্চিন আলোচনা করব, যে লাস্ট যেটা পড়লাম, আমি যদি লাস্ট ইয়ারেরই কোশ্চিন দেখতে চাই, এটা হচ্ছে 2023-এর কোশ্চিন, অর্থাৎ লাস্ট ইয়ারের কোশ্চিন, অন হুইচ স্টেট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড। তাহলে কবে অ্যাডপ্ট করা হয়েছিল কনস্টিটিউশনে, কমেন্ট করে জানাবে তোমরা, এই 4টা অপশন রয়েছে, কবে অ্যাডপ্ট করা হয়েছিল আর কবে কমেন্টস করা হয়েছিল, দুটাই তোমরা জানাবে ডিটেলস। আর নেক্সট কোশ্চেন যদি আমরা দেখতে চাই, এটাও গত বছরেরই কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ফাইন্ড ইটস প্লেস ইন প্রিএম্বল দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। যদি আমি অ্যাসপিরেশন সম্পর্কেই বললাম, জাস্টিস, লিবার্টি, সরি
হ্যাঁ, তোমরা যেটা কোয়েশ্চেন যার যেটা অ্যান্সার মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম লিংক রয়েছে, সেখানেও তোমরা কোয়েশ্চেন করতে পারো। এছাড়াও এখান থেকে তোমরা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত কিছু আইডি পেয়ে যাবে। সেখানেও গিয়ে তোমরা আমাদেরকে কোয়েশ্চেন রেজ করতে পারো। আর যদি এছাড়াও অন্য কোনো কিছুর সম্পর্কে তোমাদের যদি ভিডিও লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনতে চলেছি। কেমন লাগলো? যদি কোনো কিছু ডাউট থেকে থাকে সেটা কোয়েশ্চেন করবে। Overall, thank you. That's all from my side. Thank you once again.